প্রিয় শিক্ষার্থীরা, বক্সিমূল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের পৌরনীতি ও সুশাসন পরিচিতি সম্পর্কে। আজকে আমরা সুশাসন সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা পৌরনীতির উৎপত্তি, পৌরনীতির সংজ্ঞা এবং পৌরনীতির বিস্তার, প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে সুশাসন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব সুশাসন কি, সে সম্পর্কে আমরা একটি ধারণা নেব। তারপর হচ্ছে সুশাসনের সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ সুশাসন সম্পর্কে কি বলেছেন। তারপর আমরা জানব সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, আশা করছি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পৌরনীতি ও সুশাসন বইয়ের ৮ পৃষ্ঠায় সুশাসন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে, সেখান থেকে আমরা আজকে আলোচনা করছি। সুশাসন বা সুশাসন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতাকে জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয় তাকে সাধারণত শাসন বা গভর্নেন্স বলে। প্রশ্ন হচ্ছে, গুড গভর্নেন্স বা সুশাসন কি? সুশাসন হচ্ছে শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ, যা একটি আদর্শ রূপে বাস্তবায়িত হয়। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসন বা গুড গভর্নেন্স প্রত্যয়টি সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে গভর্নেন্স বা শাসন সম্পর্কে ধারণা লাভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পিয়েরে ল্যান্ডেল মিলস এবং ইসমাইল সেরাজেলদিন তাদের গভর্নমেন্ট অ্যান্ড দ্য এটার্নাল ফ্যাক্টর গ্রন্থে বলেন, গভর্নেন্স বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহারে যেটি একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জনগণের সুষ্ঠু চাহিদা এবং তাদের বৈধ অধিকার উপভোগের বাধ্যবাধকতা। বিশ্বব্যাংক গভর্নেন্স সম্পর্কে বলেছেন তাদের সংজ্ঞায়, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হচ্ছে গভর্নেন্স বা শাসন। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি বলেছে, গভর্নেন্স হলো এমন এক ধারণা যেখানে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য কর্তৃত্বের চর্চা করা হয়। অর্থাৎ কর্তৃত্বের চর্চার ভিতর দিয়ে প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনা করাই হলো গভর্নেন্স। তাহলে আমরা কি বলতে পারি এর থেকে? গভর্নেন্স হলো সংগঠন পরিচালনা প্রক্রিয়া, লক্ষ্য অর্জন প্রক্রিয়া ও সংগঠন কাঠামোর সমন্বিত রূপ। গভর্নেন্স বা শাসন প্রত্যয়টি ইতিবাচক অর্থে সুশাসন এবং নেতিবাচক অর্থে মন্দ শাসন প্রত্যয় দুটি ব্যবহার করা যায়। এবার আমরা সুশাসন সম্পর্কে জানব। জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে যা প্রয়োজন তা হল সুশাসন। দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ সুবিধা প্রদান করা যায় সুশাসনের মাধ্যমে। সুশাসন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে নিয়ে যায়। সুশাসনকে এক প্রকার মানদণ্ড বলা যায়, যে মানদণ্ডের সাহায্যে একটি সমাজের বা রাষ্ট্রের
সামগ্রিক অবস্থা যাচাই করা সম্ভব। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আতাউর রহমানের মতে, good governance implies the ability of political systems, its effectiveness, performance and equality। অর্থাৎ সুশাসন রাজনৈতিক ব্যবস্থা এর কার্যকারিতা, যথাযথ কার্যক্রম ও গুণগত মানের সক্ষমতা নির্দেশ করে। ল্যান্ডেল মি সুশাসন সম্পর্কে বলেন, সুশাসন হলো এমন এক অন্তর্নিহিত ভাষা ও আচরণ কাঠামো যা উত্তম শাসনকে এগিয়ে নিতে সাহায্য করে। বাংলাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ খান বলেন, সুশাসন হলো একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা। তবে এই ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতা এবং ন্যায্য সমতাপূর্ণ। জাতিসংঘের মহাসচিব কফি আনান তিনি বলেন, good governance is ensuring respect for human rights and the rules of law, strengthening democracy, promoting transparency and capacity in public administration। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম সুশাসন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত। এবার আমরা জানব সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসন যেহেতু একটি আধুনিক ধারণা, সুশাসনের মৌলিক ও প্রথম কথা হলো এর আওতায় সকল কাজ হবে অপব্যবহার ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় পরায়ণ ভিত্তিক ও আইনের শাসনের প্রতি শর্তহীনভাবে অনুগত। আমরা প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অংশগ্রহণ। সুশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো নারী পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শাসন কাজে সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। ইউএনডিপির মতে অংশগ্রহণ হচ্ছে মানবাধিকার। নারী পুরুষের অংশগ্রহণ সরাসরি হতে পারে বা মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেও হতে পারে। তারপরে হচ্ছে আইনের শাসন। সুশাসনের জন্য দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনের শাসন। আইনের শাসনের উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত না হয়ে বরং মন্দ শাসন প্রতিষ্ঠিত হয়। আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। তারপরে যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। শুধু তাই নয়, এদিক দিয়ে এটিও বোঝানো হয় আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রবাহ অবাধ থাকবে। তারপর হচ্ছে ঐক্যমত। বর্তমানকালে সমাজে নানা মত ও স্বার্থের উপস্থিতি দেখা যায়। এসব মত ও শ্রেণীর মাঝে সমন্বয় সাধন করে সামাজিক ঐক্য ধরে রাখা সুশাসনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যায় পরায়ণতা ও সর্বব্যাপকতা সম্পর্কে জানব। ন্যায় পরায়ণতা এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমাজের সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের জন্য প্রয়োজন জনসাধারণের মনে এই আস্থা তৈরি করা যে সমাজের তাদের সবার দাবি ও অংশদারিত্ব আছে। কার্যকারিতা ও দক্ষতা। কার্যকারিতা ও দক্ষতা নিরিখে সুশাসন বলতে বোঝায় যেসব প্রক্রিয়া ও প্রতিষ্ঠান প্রাপ্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজের চাহিদা পূরণে সক্ষম এমন সব ফলাফলের সৃষ্টি করে। সেসব সম্পদের নিয়ন্ত্রণ কার সিদ্ধান্ত গ্রহণকারীদের রয়েছে। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটিকে সুশাসনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করা হয়।
জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা, অর্থাৎ একজন ব্যক্তি যে কাজ করবে সেই সম্পর্কে তিনি তার জবাবদিহি করতে বাধ্য থাকবেন। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা এটি সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা যদি না থাকে, সমাজের কোনো কল্যাণ সম্ভব নয়, রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। সেজন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব সাম্য সম্পর্ক। সমাজের সার্বিক কল্যাণের নিশ্চয়তা বিধানের জন্য জনগণের সবারই দায়িত্ব কর্তব্য রয়েছে। সুশাসনের দৃষ্টি থেকে এটিকেই সাম্য হিসেবে বিশ্লেষণ বা বিচার করা হয়। সমাজে যদি সাম্য মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, এই সমাজ সামনের দিকে দ্রুত অগ্রসর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব সুশাসনের কিভাবে ক্রমবিকাশ হয়। আধুনিক বিশ্বে সুশাসন একটি বহুল প্রচলিত শব্দ। এটির ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স। শব্দটির ব্যবহার অল্প দিনের হলেও এর উৎপত্তি কিন্তু নতুন নয়। ইংরেজি গভর্নেন্স শব্দটির গ্রিক শব্দ হচ্ছে কোভেরনা শব্দ থেকে। শব্দটি সর্বপ্রথম রূপকথ্যে ব্যবহার করেন গ্রিক দার্শনিক প্লেটো। রাষ্ট্র সম্পর্কে তিনি বলেছিলেন, রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র। ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা গেলে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরিস্টটল বলেছেন, সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধনই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। খ্রিস্টপূর্ব 5ম অব্দে গ্রিসের অ্যাথেন্সে নগর রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে যারা নাগরিক হিসেবে বিবেচিত হতো, তারাই শুধু নির্বাচনে অংশ নিতে পারত। দাস, নারী ও যারা ভিনদেশী ছিলেন, তারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত না। শুধুমাত্র পুরুষরাই রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত এবং তারাই নাগরিক হিসেবে বিবেচিত হতো। 3 শ্রেণীর মানুষের কোনো ভোটাধিকার ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, গণতান্ত্রিক শাসন বা সুশাসনের ধারণাটি প্রাচীন গ্রিস বা অ্যাথেন্সে সীমাবদ্ধ থাকে। প্রাচীন ভারতীয় পণ্ডিত কৌটিল্যের অর্থশাস্ত্র নামক গ্রন্থে সুশাসন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে সুশাসন এবং পৌরনীতির মধ্যে কি সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা আগামী ক্লাসে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।